বাংলাদেশে প্রায় সবগুলো স্মার্টফোন ব্র্যান্ডই রেগুলার কোনো না কোনো মডেল লঞ্চ করে, কিন্তু অপ্পোকে দেখি মাঝে মধ্যেই বেশ লম্বা লম্বা গ্যাপ দিয়ে ফোন লঞ্চ করে। আমি জানি না এই রিজনটা কি। ফর এক্সাম্পল, তাদের রেনো সিরিজের যে লেটেস্ট ফোনটা আছে অপ্পো রেনো 7, যেটা আমার হাতে অলরেডি আছে, রেনো 7 এবং রেনো 7 প্রো এই দুইটাই কিন্তু গ্লোবালি লঞ্চ হয়ে গিয়েছে, কিন্তু বাংলাদেশে এই ফোনগুলো আসার কোনো পরিকল্পনাই দেখছি না। এর বড় রিজন হচ্ছে অল্প কিছুদিন আগেই তারা রেনো 6 লঞ্চ করেছিল। যাই হোক, আনঅফিসিয়ালি এই ফোনটা ঢুকে গিয়েছে বাংলাদেশের বাজারে এবং এই ফোনটা নিয়ে আমি কিছুটা কনফিউজড, কারণ তারা লাস্ট ইয়ারে যে রেনো 6 আছে সেখান থেকে রেনো 7এও তেমন কোনো ইম্প্রুভমেন্ট করেনি, জাস্ট লাইক রেনো 5 থেকে রেনো 6এও তেমন কোনো ইম্প্রুভমেন্ট ছিল না। সো আসলে এই ব্যাপারটা কেমন যেন একটু থমকে যাচ্ছে রেনো সিরিজটা স্পেশালি। সো আজকে আমরা এই ফোনটা নিয়ে কথা বলবো, আর এই ফোনটা যদি আপনারা কিনতে চান তাহলে বসুন্ধরা সিটিতে ইয়াশা মোবাইল বিডি থেকে ঘুরে আসতে পারেন। তাদের সব বসুন্ধরা সিটিতে আছে, আমি তাদের শপের ঠিকানা, ফেসবুক পেজের লিঙ্ক সহ অন্যান্য সকল কন্ট্যাক্ট ইনফরমেশন ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। শুরুতে আমরা এই ফোনের প্রাইসটা নিয়ে একটু কথা বলি। আনঅফিসিয়ালি এই ফোনটা এখন অ্যারাউন্ড 32,000 টাকায় পাওয়া যাচ্ছে, 31,999 টাকা ইয়াশা মোবাইলে, এবং আপনারা যদি কিছুদিন ওয়েট করেন তাহলে এই ফোনটার দামটা হয়তো আর একটু কমতে পারে। যাই হোক, শুরুতে একটা জিনিস একটু ক্লারিফাই করে দেই। লাস্ট ইয়ার অপ্পো রেনো 6-এর যে ভেরিয়েন্টটা বাংলাদেশে লঞ্চ হয়েছিল সেটা কিন্তু একটা 4G ভেরিয়েন্ট ছিল। 5G আরেকটা ভেরিয়েন্ট আছে যেটা গ্লোবালি লঞ্চ হয়েছে, সেটা কিন্তু বাংলাদেশে আসে নাই। এই ফোনটা নিয়ে যখন আমরা কথা বলবো, মানে রেনো 7 5G, তখন রেফারেন্স হিসেবে আমরা ইউজ করব অপ্পো রেনো 6, সেটার 5G ভেরিয়েন্ট যেটা বাংলাদেশে আসেনি, যেন আপনারা সহজে বুঝতে পারেন, কারণ 4G ভেরিয়েন্ট আমার মনে হয় না ফিউচারে আর কখনো বাংলাদেশে বা অন্য কোথাও লঞ্চ হবে। যাই হোক, আমরা শুরুতে এই ডিজাইনটা নিয়ে একটু কথা বলি। এটা লুকটা সুন্দর, দুইটা কালার ভেরিয়েন্ট আছে, ব্ল্যাক এবং ব্লু, দুটো কালারই আমার পছন্দ হয়েছে। অপ্পো রেনো সিরিজের ফোনগুলো লুকের দিক থেকে কোনো কম্প্রোমাইজ করে না, এটা আনডাউটেডলি বলতেই হবে। তবে এইবার এই ফোনের বিল্ড ম্যাটেরিয়ালে বেশ বড় রকমের ডাউনগ্রেড চলে এসছে। প্লাস্টিকের ফোন, একদম আদ্যপান্ত প্লাস্টিক, পেছনের প্লাস্টিক, ইভেন ফ্রেমটাও প্লাস্টিক, যেটা লাস্ট ইয়ার থেকে একটা ডাউনগ্রেড। লাস্ট ইয়ারে যে অপ্পো রেনো 6 আছে সেটাতে অ্যালুমিনিয়াম ফ্রেম ইউজ করা হয়েছিল, বাট এবার ইউজ করা হয়েছে প্লাস্টিকের ফ্রেম। যদিও এই ফোনটাতে 200 mAh ব্যাটারি বেশি ইউজ করা হয়েছে, বাট প্লাস্টিকের ফ্রেম হওয়ার ফলে প্রিভিয়াস ইয়ারের ফোন থেকে এই বছরের ফোনটা স্লাইটলি হালকা হয়েছে, মানে ওজনটা একটু কমেছে। যদিও ফোনটা একটু মোটা হয়েছে যেহেতু ব্যাটারি বড়, বাট এটা আমার কাছে একটা বড় ডাউনগ্রেড মনে হয়েছে। বাটনস এবং পোর্টসগুলো সেম জায়গাতেই মোটামুটি আছে, তবে এই ফোনটিতে স্টেরিও স্পিকার নেই, নিচের দিকে সিঙ্গেল বটম ফেসিং একটি স্পিকার আছে। ওয়েল, এই স্পিকারটা ডিসেন্ট কোয়ালিটির, বাট 30,000 টাকার উপরের একটা ফোনে স্টেরিও স্পিকার না থাকাটা আমার কাছে একটা ড্রব্যাক মনে হয়েছে। এবার আসি ডিসপ্লেতেও লাস্ট ইয়ারের চাইতে খুব একটা ইম্প্রুভমেন্ট আনা হয়নি, খুবই সামান্য কিছু ইম্প্রুভমেন্ট আনা হয়েছে। এবারে ডিসপ্লেটাও 6.43 ইঞ্চির, খুবই সুইট একটা সাইজ, নট টু স্মল নট টু বিগ। আমার কাছে এই সাইজটা একদম পারফেক্ট লাগে। উপরের দিকে ক্যামেরা কাটআউট বা পাঞ্চ হোল ইউজ করা হয়েছে। এইটা একটা অ্যামোলেড প্যানেল উইথ 90 হার্জ রিফ্রেশ রেট। লাস্ট ইয়ার এটাতে HDR10+ সাপোর্ট ছিল না, এবার অ্যাড করা হয়েছে। লাস্ট ইয়ারের পিক ব্রাইটনেস ছিল 750 নিট, এইবার পিক ব্রাইটনেস হচ্ছে 800 নিট। সো ইম্প্রুভমেন্ট এসছে দুইটা জায়গাতে, ব্রাইটনেসটা খুবই সামান্য পরিমাণে বেড়েছে এবং HDR10+ সাপোর্টটা এসছে। যাই হোক, ইটস এ গুড ডিসপ্লে। অ্যামোলেড প্যানেল হয়, কালারগুলো খুবই ভিভিড এবং পাঞ্চি লাগছিল, ব্ল্যাকগুলোকে ট্রু ব্ল্যাক লাগছিল, সেই সাথে 90 হার্জের রিফ্রেশ রেটটাও ওকে। বাই দ্য ওয়ে, এটার ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা বেশ ফাস্ট অ্যান্ড অ্যাকুরেটলি কাজ করছিল, তবে এটার পজিশনটা অনেক বেশি নিচে হয়ে গিয়েছে, যার ফলে রিচ করতে মাঝে মধ্যে একটু আনকমফোর্টেবল লাগে, আর একটু উপরে দেওয়া গেলে অনেক ভালো হতো। এর বাইরে এই ডিসপ্লের কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স ভালো ছিল, টাচ রেসপন্স ভালো ছিল, এটার ব্রাইটনেসটাও এনাফ ছিল, ডিরেক্ট সানলাইট ছাড়া বেশিরভাগ সিচুয়েশনেই এটার ভিজিবিলিটি খুবই ভালো ছিল, এবং এটাতে ওয়াইড ব্যান্ড লেভেল 1 সার্টিফিকেশনও আছে। সব মিলিয়ে ডিসপ্লে নিয়ে আমার তেমন কোনো কমপ্লেইন নেই, যেটুকু ইম্প্রুভমেন্ট এসছে ইটস এনাফ। কিন্তু এই ফোনটাতে যে দুইটা মেজর জায়গাতে ইম্প্রুভমেন্ট আনা দরকার ছিল, সেই দুইটা জায়গার কোনোটাতে ইম্প্রুভমেন্ট আনা হয় নাই। প্রথমত পারফরমেন্স, অ্যান্ড সেকেন্ডলি ক্যামেরা। এই দুইটা অলমোস্ট সেম টু সেম আছে লাস্ট ইয়ারের রেনো 6-এর মতোই। ফর এক্সাম্পল, এটাতে মিডিয়াটেকের ডাইমেনসিটি 900 5G SoC ইউজ করা হয়েছে। গেস হোয়াট, রেনো 6-এও সেম প্রসেসরই ইউজ করা হয়েছিল। এটাতে 8GB র্যাম আছে, 128GB হচ্ছে ইন্টারনাল স্টোরেজ, LPDDR4X এবং UFS 2.2। ওকে, সো স্টোরেজ টাইপ এবং র্যাম টাইপ ইজ ওকে, বাট প্রসেসরটা তারা সেমই রেখেছে। এখানেও মানে কিছুটা মানিয়ে নেওয়া যায়, বাট আমরা যদি কম্পিটিশনের কথা বলি, মানে এটার যে কাউন্টার পার্ট আছে সেটা হচ্ছে স্ন্যাপড্রাগন 778G কিন্তু 900 থেকে মাচ বেটার পারফর্ম করে। এই জায়গাতে এই ফোনটাকে কিন্তু মোটেই পারফরমেন্সের দিক থেকে আপ টু দ্য মার্ক মনে হচ্ছে না। আবার লাস্ট ইয়ার থেকে যেহেতু ইম্প্রুভও করা হয়নি, সো এখানেও কিছুটা এটা পিছিয়ে থাকবে। ডে টু ডে টাস্ক যদিও এই ফোনটি খুব ফ্ললেসলি হ্যান্ডেল করতে পারছিল, আমি তেমন কোনো স্ট্রেস দেখিনি এই ফোনটিতে। বেশ ভালো রকমের মাল্টিটাস্কিং করেছি আমি, একদমই স্মুথ পারফর্ম করছিল উইদাউট এনি ইস্যু। বাট যদি আমরা গেমিংয়ের কথা বলি, তাহলে এই ফোনটা কম্পিটিশনের চাইতে কিন্তু একটু খারাপ পারফর্ম করবে।
ওয়েল এটাতে আমি পাবজি এবং কল অফ ডিউটি মোবাইল এই দুইটা গেমই খেলেছি। ডিফল্ট সেটিংয়ে এই দুইটা গেম মিনিমাম ফ্রেম ড্রপে আমি খেলতে পারছিলাম, খুব একটা ল্যাগ আমি দেখিনি। বাট আমরা যদি 778G এর কথা বলি তাহলে সেটাতে কিন্তু মাচ বেটার গেমিং পারফরমেন্স পাওয়া যাবে এই এসওসি থেকে। তবে এই চিপসেটের একটা ভালো দিক হচ্ছে এটা 6 ন্যানোমিটার প্রসেসে বিল্ড করা, যার ফলে একটু বেশি পাওয়ার এফিশিয়েন্ট হবে এবং আমি এটাতে খুব একটা হিটিংও দেখিনি। সফটওয়্যার সাইডে এটাতে অ্যান্ড্রয়েড 11 আছে, যার উপরে আছে কালারওয়েস 12। নাও অ্যান্ড্রয়েড 12 কিন্তু অলরেডি লঞ্চ হয়ে গিয়েছে এবং অনেক ফোনে অ্যান্ড্রয়েড 12 এখন আউট অফ দ্য বক্স পাওয়া যাচ্ছে, বাট এটাতে 11। আমার মনে হয় খুব শীঘ্রই তারা আপডেটের মাধ্যমে অ্যান্ড্রয়েড 12 বানিয়ে দেবে, বাট আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 12 এখন কিন্তু দেওয়া যেত। এর বাইরে কালারওয়েসটা বেশ স্ট্যাবল, অনেক ম্যাচিউর হয়েছে আগে থেকে, শুধু কিছু ব্লোটওয়্যার ছাড়া আমি তেমন কোনো মেজর ইস্যু ফেস করিনি কালারওয়েস নিয়ে। এবার চলে আসি ক্যামেরায়। এটার ক্যামেরা সেটআপটা একদমই রেনো 6 5G থেকে কপি পেস্ট করা হয়েছে। এটার পেছনে 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা আছে, দেন 8 মেগাপিক্সেলের আলট্রাওয়াইড শুটার আছে, আর একটা 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স, আর ফ্রন্ট ক্যামেরাটা 32 মেগাপিক্সেলের। ছবির কোয়ালিটির কথা বললে ডে লাইটে খুবই ভালো ছবি পাওয়া যায় প্রাইমারি ক্যামেরা দিয়ে, কালারগুলো ঠিকঠাক থাকে, বেশ ডিটেলড এবং শার্প ছবি পাওয়া যায়, ডাইনামিক রেঞ্জের পারফরমেন্সও ভালো। আমার কাছে ডে লাইটের ছবিগুলো অনেক ভালো লেগেছে। তবে আমরা যদি পোর্ট্রেট মোডে চলে আসি তাহলে ব্যাকগ্রাউন্ডে যে ব্লারিনেসটা বা বোকেটা সেটাকে কিছুটা আর্টিফিশিয়াল মনে হয়েছে। এজ ডিরেকশন ওয়াজ ওকে অ্যাজ ওয়েল, তবে পোর্ট্রেটে গেলে ডিটেল অনেক কমে যায়, ছবিগুলো একটু সফট হয়ে যায়। বিউটিফিকেশন অফ করার পরেও কিন্তু ফেস অনেক স্মুথ দেখায়, এই জিনিসটা আমার অতটা ভালো লাগেনি। পোর্ট্রেটে আরেকটু শার্প ছবি পেলে আরেকটু ভালো লাগতো। লো লাইটে অ্যাভারেজ থেকে ডিসেন্ট কোয়ালিটির ছবি পাওয়া যায়, যদিও নাইট মোড অন করলে ছবিগুলো একটু ব্রাইট হয়, বাট নয়েজ ইন্ট্রোডিউস করে, পাশাপাশি ছবিতে ডিটেলের পরিমাণও কমে যায়। লো লাইটের ছবি নিয়ে আমি মোটামুটি স্যাটিসফাইড। আর এটার 8 মেগাপিক্সেলের আলট্রাওয়াইড শুটারটার কোয়ালিটিও অত আহামরি ছিল না। ওয়াইডার ফিল্ড অফ ভিউ পাওয়া যায়, তবে ডিটেল খুব একটা পাওয়া যায় না, সেই সাথে কালারগুলো আমার কাছে অতটা ভালো লাগেনি। সো আলট্রাওয়াইডটা আরেকটু ইমপ্রুভ করতে পারতো। ভিডিওতে এটা দিয়ে 4K আপ টু 30 FPS রেকর্ড করা যাবে, 1080তে আপ টু 120 FPS, এবং 1080তে রেকর্ড করার সময় 30 এবং 60 FPS EIS আছে, যার ফলে মোটামুটি স্টেবল ভিডিও এটা দিয়ে রেকর্ড করা যায়। আর এটার সেলফিগুলোতে একটু বেশি বিউটিফিকেশন আমি খেয়াল করেছি, যদিও এটার বিউটি মোড অফ করে নিয়েছি, তারপরেও ফেসে কিছুটা স্মুথনেস আমি খেয়াল করছিলাম। ফেস ছাড়া অন্যান্য এরিয়াগুলোতে দেখলে ডিটেল এবং শার্পনেসের পরিমাণটা খেয়াল করা যায়, কিন্তু ফেসে তাকালেই মনে হয় যেন ছবিগুলো কিছুটা সফট। এটা অনেকেই এনজয় করে, কারণ ফেস দেখতে সুন্দর লাগে, সোশ্যাল মিডিয়াতে শেয়ার করার মতো ছবি পাওয়া যায়। তবে লো লাইটে চলে গেলে ছবির কোয়ালিটি অতটাও ভালো আসে না, কালারগুলো একটু ফেডেড হয়ে যায় এবং সফটনেসটাও আমি একটু বেশি খেয়াল করেছি লো লাইটে। তবে সামনের পোর্ট্রেট মোডটা ভালো ছিল, এজ ডিটেকশন মোটামুটি অ্যাকুরেট ছিল, ব্যাকগ্রাউন্ডের ব্লারিনেসটাতে আর্টিফিশিয়াল ভাব একটা আছে। অপ্পো তাদের পোর্ট্রেট শটগুলোতে কিছুটা ডিএসএলআর লুক দিতে চায়, যার ফলে ব্যাকগ্রাউন্ডের ব্লারিনেসটা প্রায় সময় অনেক বেশি অ্যাগ্রেসিভ হয়ে যায় এবং খুব একটা ন্যাচারাল লাগে না। বাই দ্য ওয়ে, সামনের ক্যামেরা দিয়ে এটাতে 1080 30 FPS ভিডিও রেকর্ড করা যাবে। এর বাইরে অপ্পোর ক্যামেরাতে প্রচুর ফিচার্স আছে, নানান রকমের ফিল্টার আছে, যেগুলো অনেকেই এনজয় করবে। তবে ক্যামেরাতে আমার মনে হয় আগের বছরের তুলনায় কিছুটা ইমপ্রুভমেন্ট আনা দরকার ছিল। এখন অলমোস্ট সেম টু সেম ক্যামেরায় তারা দিয়েছে। যদিও ক্যামেরা নিয়ে আমি ওকে মোটামুটি স্যাটিসফাইড, বাট যেহেতু লাস্ট ইয়ার থেকে ইমপ্রুভ করেনি, এই জিনিসটা নিয়ে আমি কিছুটা বদার্ড হচ্ছি। এবার চলে আসি ব্যাটারিতে। লাস্ট ইয়ার থেকে মাত্র 200 mAh ব্যাটারি এটাতে বাড়ানো হয়েছে, তবে আমার মনে হয় 4500 mAh ব্যাটারি বেশিরভাগ মানুষের জন্যই এনাফ হবে পুরা দিন ব্যাকআপ দেওয়ার জন্য। এই ফোনটা দিয়ে আমি মোটামুটি ফুল ডে ব্যাকআপ পাচ্ছিলাম, সো আপনারাও পেতে পারেন। যদি না আপনি খুব হেভি গেমিং করেন কিংবা খুব রেগুলার ভিডিও দেখেন, তাহলে হয়তো আপনার বিকেলে গিয়ে চার্জ শেষ হয়ে যেতে পারে, বাট একটু লাইট টু মডারেট বা রেগুলার ইউজে এটা ফুল ডে ব্যাকআপ আপনাকে দেবে। তবে এটাতে যে 65 ওয়াটের চার্জিং সাপোর্টটা আছে, এটা কিন্তু ক্রেজি ফাস্ট। অ্যারাউন্ড 30 থেকে 35 মিনিটের মধ্যে আপনারা এটাকে ফুল চার্জ করে ফেলতে পারবেন, উইচ ইজ ক্রেজি হাই। ফাইনালি এই ফোনটার নেটওয়ার্ক রিসেপশন নিয়ে আমি তেমন কোনো প্রবলেম ফেস করিনি। এটার ইয়ারপিসের কোয়ালিটি ভালো ছিল, ছোটোখাটো হ্যান্ডি একটা ফোন ইউজ করতে খুবই কমফোর্টেবল লাগে। ওকে, ফাইনাল ভার্ডিক্ট, এই ফোনটা কিনবেন কি কিনবেন না। আমি এর আগেও বলেছিলাম Oppo Reno 5, 6, 7 সবগুলো ফোনই ভালো, কিন্তু তারা জাস্ট একটা থেকে আরেকটাতে ইমপ্রুভমেন্ট আনে না। যেটা ভালো সেটাকে ভালোই রেখে দিয়েছে, বেটার তারা করছে না। বাট এই ফোনটাতে কিছু জায়গাতে আবার ডাউনগ্রেডও করে দিয়েছে। এই জিনিসগুলো আমার কাছে একদমই ভালো লাগেনি। অপ্পোর মতো এত বড় একটা ব্র্যান্ডের উচিত ফোনগুলোতে নতুন নতুন নিয়ে আসা এবং নতুন নতুন আপগ্রেড নিয়ে আসা, যেটা করতে তারা ব্যর্থ হচ্ছে বলে আমি মনে করছি। যাই হোক, কিছু কিছু জায়গাতে এই ফোনটা ভালো করছে। ফর এক্সাম্পল, এটার ব্যাটারি, চার্জিং স্পিড, এটার ডিসপ্লে, ক্যামেরা, এই জিনিসগুলো রিকমেন্ডেবল। পাশাপাশি এটার যেই হ্যান্ডি ফিল, লুকটা, এই জিনিসগুলো ভালো লেগেছে। বাট আপনি যদি একটু বেটার পারফরমেন্স চান, তাহলে আমার মনে হয় কোয়ালকম স্ন্যাপড্রাগন 778G ভেরিয়েন্টে যে ফোনগুলো আছে, সেই প্রসেসরের যে ফোনগুলো, সেগুলো চুজ করতে পারেন, তাহলে পারফরমেন্স আর একটু বেটার পাবেন। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনার ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আমাদের পেজে ফলো এবং চ্যানেলে সাবস্ক্রাইব করতে মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।